তারেক রহমানের বন্ধু বান্ধবদের মধ্যে মনে হচ্ছে যে আবার একটা খেচাখেচি শুরু হয়ে গেছে, কামড়াকামড়ি শুরু হয়ে গেছে, টানাটানি শুরু হয়ে গেছে। আমি নিবো না, তুই নিবু, তুই প্রিয় না আমি প্রিয়, এরকম একটা ভাব দেখা যাচ্ছে। এই প্রশ্নটা কেন উঠলো? এই প্রশ্নটা উঠলো সম্প্রতি চ্যানেল ওয়ানে গত পরশুদিন একটা রিপোর্ট হয়েছে এবং সেখানে মীর শাহে আলমের বিরুদ্ধে তার দুর্নীতি বা তিনি যে ব্যবসা বাণিজ্য করছেন সরকারের সাথে চমৎকার ইনভেস্টিগেশন রিপোর্ট হয়েছে। যে চ্যানেলটি এটা করেছেন সেটার মালিক হচ্ছেন গিয়াসউদ্দিন আল মামুন, তারেক রহমানের সেই বহুল আলোচিত বন্ধু, যার নামে দুর্নামে এর আগের বার যখন 111-এর পূর্ববর্তী বিএনপি জামাত জোট সরকার ছিল তখন টিকা যেত না। সেই গিয়াসউদ্দিন আল মামুনের টেলিভিশনে যখন বর্তমানে আলোচিত মীর শাহে আলমের নামে রিপোর্ট হয় তখন মনে হয় যে এটাকে শুধুমাত্র ইনভেস্টিগেশন জার্নালিজম হিসাবে দেখার সুযোগ নাই। যদিও রিপোর্টটা খুব চমৎকার এবং আমি চ্যানেল ওয়ান কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই, এটা ভালো রিপোর্ট তারা করেছেন, কিন্তু এটাকে খুব সাদামাটাভাবে রিপোর্ট হিসাবে দেখার সুযোগ নাই। শুনেন, আমি আপনি সকলেই জানি বাংলাদেশের মিডিয়া, অধিকাংশ না বলি কিন্তু বাংলাদেশের মিডিয়ার একটা অংশ, বড় অংশ মালিকের পক্ষে করে থাকে। কি করে থাকে আপনারা বুঝতেছেন। চ্যানেল ওয়ানের এই রিপোর্টটা তাই হতে পারে, কারণ হচ্ছে গিয়াসউদ্দিন আল মামুন এবং বর্তমানের বন্ধু মীর শাহে আলম, যিনি নিজে প্রেস কনফারেন্স করে বলেছেন আমি তারেক রহমানের বন্ধু না, কিন্তু ঢাকা শহরে কান পাতলা আমরা জানি যে সকলেই বলে থাকেন মীর শাহে আলম হচ্ছেন তারেক রহমানের বিশেষ খাস পেয়ারের লোক। সেই খাস পেয়ারের লোক প্রতিমন্ত্রী হওয়ার পরও সরকারের সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। 3টা মন্ত্রণালয়ের সাথে উনি কাজ করছেন, বাকি 2টা মন্ত্রণালয় থেকে কোটি কোটি টাকার ওয়ার্ক অর্ডার নিয়েছেন এবং তার নিজের মন্ত্রণালয় থেকেও তার পারিবারিক মালিকানাধীন কোম্পানি, মানে যেটার মালিক হচ্ছেন তার স্ত্রী এবং তার সন্তানরা এখন অফিসিয়ালি, সেখান থেকেও বেশ কাজকর্ম নিচ্ছেন। খুব মজার বিষয় হচ্ছে এর একটা বড় অংশ টেন্ডার উনি একলা সাবমিট করেন, কারণ উনি এমন জিনিস সরকারকে দেন যেটা বাংলাদেশের আর কেউ দিতে পারেন না, উনি নিজেই দিয়ে থাকেন। বাংলাদেশের মতো একটা ঘনবসতি পূর্ণ দেশে আর কোনো ঠিকাদার পাওয়া যায় না, সাপ্লায়ার পাওয়া যায় না, উনি একা দিয়ে থাকেন। এরকম বরকতময় মীর শাহে আলম। একটু পিছনে ফিরে যাই, 2024 সালের 5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে পরেই বেশ আলোচনা হচ্ছিল আশা প্রত্যাশার বাংলাদেশ। সেখানে আমাদের বিখ্যাত কার্টুনিস্ট মেহেদী হক উনি একটা কার্টুন এঁকেছিলেন, জাপানিজ হরর মুভি দ্য রিং এর স্ক্রিনের মতো করে একটা আইডিয়া করে উনি দিয়েছিলেন যে টেলিভিশনের পর্দা ছিঁড়ে তারেক রহমান বেরিয়ে আসছেন, মানে হচ্ছে যে এই মাল আইলো, গর্ত থেকে বেরিয়ে আসলো, আবার ফিরে আসলো, এইরকমটা ভাব দিয়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় আমরা দেখলাম যে তারেক রহমান সেটা দিয়ে মোটেও রাগ না করে বরঞ্চ ফেসবুকে তার পেজ থেকে এইটাকে আবার উনি নিজে শেয়ার করেছিলেন। শেয়ার করে উনি অ্যাপ্রিসিয়েট করেছেন যে তা পলিটিক্যাল কার্টুন হওয়া উচিত, শিশির ভট্টাচার্য আগে আঁকতেন, সুন্দর কথা বলেছেন। তারেক রহমান যে এটা অ্যাপ্রিসিয়েট করেছিলেন সেটা আবার আমরা সকলে খুব অ্যাপ্রিসিয়েট করেছিলাম, কারণ আমাদের অনেকের মনে হয়েছিল যে যাক, লোকটা বোধহয় এখন বেশ একটা ডেমোক্রেটিক জায়গায় আসতে যাচ্ছেন, প্র্যাকটিসে আসতে যাচ্ছেন। আগে যৌবনকালে তিনি যে ভুল ত্রুটিগুলো করেছিলেন সেই ভুল ত্রুটিগুলার উপলব্ধি হয়েছে, ভবিষ্যতে হয়তো তিনি সেটা করবেন না। বয়স হয়েছে, দীর্ঘদিন বিদেশে নির্বাসনে ছিলেন, বিভিন্ন ধরনের রাজনৈতিক উথাল পাতালের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে, হয়তো এখন তার এই উপলব্ধিটা হয়েছে যে এখন না ভালোভাবে চলতে হবে। কিন্তু এই মীর শাহে আলম সাহেবের কারবার দেখে আমাদেরকে মনে হচ্ছে যে আশায় গুড়ে বালি, একটা কথা আছে না, এখন গুড়ে শুধু বালি না, গুড়ে বালি, গুড়ে কাদা, গুড়ে আঠাল মাটি, এই অবস্থায় উনি এটাকে ফেলে দিয়েছেন আর কি। মীর শাহে আলম ইতিমধ্যে ব্যাপক আলোচিত একজন নেতা, রাজনৈতিক নেতা, যিনি ইউনিয়ন পরিষদ থেকে মন্ত্রী পর্যায়ে এসেছেন। তাকে আনার জন্য বগুড়ার 2 আসনে আমাদের কেতলি মার্কার মান্না ভাইকে, যাকে বলা হয়েছিল যে নমিনেশন দেওয়া হবে, সেই আপনারা সকলে জানেন যে একসময়কার ছাত্রনেতা ভাইবার মান্নার নামে উনি বেশি পরিচিত, সে মান্না ভাইকে নমিনেশন দিয়েছে, আবার দেয় নাই, আবার মান্না ভাই ব্যাংকে গিয়েছেন, দুনিয়ার সকল হেজিপেজি ঋণ খেলাপিদের ঋণ অ্যাডজাস্ট হয়ে নির্বাচনের যোগ্য হচ্ছে, বাট কোনো একটা কারণে মান্না ভাইকে শেষ পর্যন্ত আদালতের দরজায় গিয়ে এই দিক ওই দিক করে করে তারপরে তাকে নিতে হয়েছে। অবভিয়াসলি মাহমুদুর রহমান মান্না উনি ওনার যোগ্যতা অনুযায়ী ভোট পেয়েছেন, 3,500 ভোট পেয়েছিলেন সম্ভবত, বা 4,000 পার হয় নাই আমার যতটুকু মনে পড়ে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে মীর শাহে আলম সাহেব যাতে আসেন, বিএনপি অন্যান্য বিভিন্ন জায়গায় বড় বড় ক্যান্ডিডেটদেরকে বাদ দিয়ে তার জোট সঙ্গীদেরকে স্পেস দিয়েছে, কিন্তু এখানে সামহাও শাহে আলম সাহেব এসেছেন, ভালো প্রতিমন্ত্রী হয়েছেন, আরো ভালো।
কিন্তু তিনি যে হারে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন ভাই, এইটা মোটেও ভালো না। তিনি যেভাবে ব্যবসা করছেন নিজের মন্ত্রণালয়ে, ইভেন যদি আমি খুব যুক্তির খাতিরে ধরি যে না উনি এটার মালিকানাতে নাই, এই কোম্পানিতে নাই, কিন্তু এটা মনে রাখতে হবে যে এই কোম্পানির মেজর শেয়ার হোল্ডার হচ্ছেন, মানে এটার মালিক হচ্ছেন ওনার স্ত্রী এবং ছেলেরা। সেক্ষেত্রে তার মন্ত্রণালয়ে কোনোভাবে নৈতিকভাবে যতই সততার সাথে করে থাকুন না কেন, তিনি মোটেও তার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানকে এখানে ব্যবসা করতে দিতে পারেন না। এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কিন্তু দেখা যাচ্ছে এইসব কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের খেতা পড়ে তিনি কোটি কোটি টাকা, 20 কোটি 22 কোটি টাকার এক একটা ওয়ার্ক অর্ডার পাচ্ছেন। 20 কোটি টাকার কথা মনে হওয়ার সাথে সাথে তারেক রহমানের পুরনো বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের কথা বলতে হচ্ছে। গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে একটা বড় অভিযোগ ছিল, যেটাতে তার 7 বছরের কারাদণ্ড হয় এবং 20 কোটি টাকা জরিমানা হয়েছিল। সেটা একই ধরনের কাহিনী ছিল, কারণ উনি হচ্ছে 20 কোটি টাকা কমিশন নিয়েছিলেন। আদালত বলেছিল, মানে আদালত কমিশন বলে নাই, উনি বলছিলেন যে কনসালটেন্সি ফি নিয়েছিলেন কি টঙ্গীতে একটা 80 মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট হবে, এইটার কনসালটেন্ট হিসেবে গিয়াসউদ্দিন আল মামুন, যিনি মোটেও কোনোদিন মানে বিদ্যুৎ বানান নাই, বিদ্যুতের উপর তার কোনো লেখাপড়া নাই, তিনি 20 কোটি টাকা কনসালটেন্সি ফি নিয়েছিলেন। ভালো, এবং সেই 20 কোটি টাকার কনসালটেন্সি ফি উনি নিয়েছিলেন সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে যে তিনি নিয়েছিলেন, নেওয়ার পরে এখানে শেষ নয়, সেখান থেকে তিনি 2টি ক্রেডিট কার্ড বানিয়ে একটি ক্রেডিট কার্ড তার বন্ধু তারেক রহমানকে দিয়েছিলেন, এবং তারেক রহমান সেটা থেকে প্রায় $50,000 উপরে, বাংলাদেশে টাকা 50-60 লাখ টাকা অলরেডি ক্রেডিট কার্ডে খরচ করে ফেলেছিলেন। এই ঘটনায় 111 সরকার এসে মামলা করে, এবং এটা ছিল মানি লন্ডারিং মামলা, মুদ্রা পাচারের মামলা, যেখানে গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের জেল এবং 20 কোটি টাকা জরিমানা হয়। তারেক রহমানকে সেই মামলায় বেকসুর খালাস দেওয়া হয়, কারণ যেহেতু এটা মানি লন্ডারিং ছিল, আদালত ভেবেছে বা আদালতের পর্যবেক্ষণ ছিল যে তারেক রহমান তো মানি লন্ডারিং করেন নাই, যা করেছে মামুন সাহেব নিয়ে গেছে সিঙ্গাপুরে। হ্যাঁ, তারেক রহমান তার বন্ধুর ক্রেডিট কার্ড ব্যবহার করেছে, বন্ধুকে দিতে পারে হয়তো, আমি জানি না, আদালত তো ওইভাবে ভেবেছেন। বাট সেখানে তারেক রহমানকে প্রথমে বেকসুর খালাস দেওয়া হয়েছিল। এবং অবভিয়াসলি আমাদের ডক্টর ইউনূস সরকার আসার পরে তো আপনি মনে করেন বোমা হামলা থেকে চুমা হামলা মানে সব আসামিকেই তো বেকসুর খালাস দেওয়া হয়েছিল। সুতরাং তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনও তখন খালাসের তালিকায় এসেছেন এবং তিনি খালাস পেয়ে গেছেন। যাক, সেটা ভিন্ন আলাপ। মূল কথা হচ্ছে গিয়াসউদ্দিন আল মামুনের সাথে অন্যান্য যা সম্পর্ক থাকুক না থাকুক, একটা মামলা খুব সিরিয়াসলি আন্তর্জাতিকভাবেও কিন্তু খুব আলোড়ন তুলেছিল এই মামলাটা। কারণ হচ্ছে এটা দেশের ভিতরে না, সিঙ্গাপুরের সাথে জড়িত, এবং FBI এর এজেন্ট ডেবরা বাংলাদেশে এসে এটা সাক্ষী দিয়েছিলেন। তিনি একেবারে ক্রেডিট কার্ডের নাম্বার সহ দিয়েছিল, আমার যতটুকু মনে পড়ে, এই রিপোর্টটা আমি খুঁজে পেলে আপনাদের দেখাবো, মানে একেবারে কোন ক্রেডিট কার্ড তারেক রহমানের নামে কোনটা ছিল, কত টাকা ছিল, দেওয়া হয়েছিল। এই যে $50,000 তারেক রহমান সেখানে খরচ করেছিলেন বলে অভিযোগ করা হয় থাকে, এই মাত্র 50-60 লাখ টাকার কারণে তারেক রহমানের বিরুদ্ধে এই যে আন্তর্জাতিক একটা কি বলা যায়, তার ইমেজের উপরে যে আন্তর্জাতিক একটা নড়াচড়া হলো, এটা কি ইজ ইট ওর্থ ইট? মানে এই টাকার কারণে এতটুকু করা? যাই হোক, তখন একটা কথা ছিল, আপনাদের অনেকেরই হয়তো মনে থাকবে যারা একটু বয়স্ক হয়ে, মানে একেবারে টিনেজার না, তাদের মনে আছে, আমরা ঢাকা শহরে একটা মজার কথা বলতাম। মানে তখন তারেক রহমানের তথাকথিত বন্ধু বান্ধবের জ্বালায় বাই টেকা যায় না, হয়তো সারা জীবনে তারেক রহমানের তো সামনাসামনি দেখে নেই, সেই লোকও কিন্তু বিভিন্ন জায়গায় ফাপড় মারছে। আমি তারেক রহমানের বন্ধু পরশুদিন গিয়া গাজীপুরে এটা করে আসলাম, ওইখানে গেছিলাম, আমরা রিসোর্টে সারাদিন ছিলাম। তখন আমরা হাসাহাসি করতাম এবং একটা কথা বলতাম যে ঢাকা শহরে 3টা লোকের সাথে ধাক্কা খেলে একটা লোক হয় প্যাকেজ বানায়, আর একটা লোক হয় তারেক রহমানের বন্ধু। মানে এই পরিমাণ ছিল তখন প্যাকেজ নাটকের খুব প্রচলন, আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি সবাই প্যাকেজ বানাচ্ছে। তো আমরা ভোরে কাগজে তখন কাজ করতাম এবং তখন আড্ডা মারে এবং গল্পের মধ্যে এটা বলতাম যে ঢাকা শহরে 3টা লোকের সাথে ধাক্কা খেলে একটা হচ্ছে প্যাকেজ বানায়, আর একটা হচ্ছে তারেক রহমানের বন্ধু। এই যে গোটা ব্যাপারটা তখন হয়েছিল, এটা তারেক রহমানকে এবং বিএনপিকে রাজনীতিতে সিরিয়াস ভাবে ড্যামেজ করেছিল, সিরিয়াস ভাবে ড্যামেজ করেছিল। আমরা দেখতে পাচ্ছি আজকে এই চ্যানেল 1-এর এই রিপোর্টের মাধ্যমে আবার তার পুরনো বন্ধু এবং তার তথাকথিত নতুন বন্ধু মিলে ওই ড্যামেজের পথে তারেক রহমান যাচ্ছেন, বিএনপি হাঁটতেছে। আমি জানি অনেকে বলবেন যে এটা প্রমাণিত নয়, মীর শাহ আলম তারেক রহমানের বন্ধু, তোরে কেডা কইছে, সব মানলাম, কিন্তু আপনাকে এটা মানতে হবে যে রাজনীতিতে পারসেপশন একটা বড় জিনিস। জনগণ যেটা মনে করে থাকে সেটা একটা সিরিয়াস ব্যাপার। মীর শাহ আলম বিএনপির জন্য একটা বড় দায় হিসেবে চিহ্নিত হয়েছেন।
তিনি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, হয়তো তিনি সেই লেভেলের জন্য একটা ভালো নেতা ছিলেন। প্রতিমন্ত্রী হিসাবে তিনি কতটুকু ভালো নেতা আমরা জানি না, কিন্তু এখন পর্যন্ত তিনি যে ধরনের বিতর্কিত কথাবার্তা বলেন, বিতর্কিত আলোচনা করেন, এবং যেহেতু বাজারে তার নামে তারেক রহমানের ট্যাগ লাগানো আছে, এইটা বিএনপি এবং তারেক রহমানের জন্য খুবই বিপজ্জনক। ওকে, নাম্বার ওয়ান হচ্ছে যদি উনি শিশু সুলভ উল্টাপাল্টা কথা বলতেন, ইউনিয়ন উপজেলা নিজের নামে, বাপের নামে, বউয়ের নামে, শ্বশুরের নামে, শালার নামে, শালির নামে, তাল তো শাশুড়ি না, তাল তো শাশুড়ি বলে কিছু হয় না, যাই হোক, তাদের নামে নিতেন, সেটাও আমরা হাসাহাসি করে উড়িয়ে দিতে পারতাম। কিন্তু উনি নীতি নৈতিকতাকে পরিষ্কারভাবে বুড়ো আঙ্গুল দেখিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছেন। এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা নীতি বহির্ভূত কাজ, এবং এটার দায়ভার তারেক রহমানকে নিতে হবে, যেহেতু এই লোক তারেক রহমানের বন্ধু ভাবে পরিচিত। এবং এখানে যে এক ধরনের খেচাখেচি শুরু হয়ে গেছে, আমি প্রথমে বলেছিলাম, এটা আমরা গিয়াসউদ্দিন আল মামুনের টেলিভিশন চ্যানেল থেকে মীর শাহ আলমের বিরুদ্ধে রিপোর্ট করা দেখে বুঝতেছি, এবং চ্যানেল ওয়ান বলছে যে তাদের এই রিপোর্টের পরে তারা ব্যাপক হারে সাইবার হামলার শিকার হয়েছে। কারা করেছেন, কে করেছেন আমরা সরাসরি বলতে পারি না, আন্দাজ করতে পারি। কারা লেলিয়ে দিতে পারেন চ্যানেল ওয়ানের বিরুদ্ধে, মানে হচ্ছে তারেক রহমানের এইসব সকল বন্ধু বান্ধব ক্ষমতার লড়াইতে জড়িয়ে পড়েছেন, কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্যকে কিভাবে নেবেন সেটাতে জড়িয়ে পড়েছেন। এবং তারেক রহমান যদি এখন সতর্ক না হন, আবারও তাকে হয়তো একবার গিয়াসউদ্দিন আল মামুনের জন্য তাকে দীর্ঘদিন পস্তাতে হয়েছে, তার নতুন যেসব বন্ধু বান্ধব গজিয়ে উঠবে তাদের অপরাধের দায়ভার নিয়ে ভবিষ্যতে অনেক অনেক পস্তাতে হবে। 2024 সালের 18, 19, 20 জুলাই এই কয়টা দিন সেতু ভবন, বিটিবি, মেট্রো রেল স্টেশন এগুলোতে আগুন দেয়া হয়। এই আগুন সংক্রান্ত বিষয়ে হাসিব নামে এক জঙ্গি সুস্পষ্টভাবে টেলিভিশনে এসে বলেছে যে আমরা যদি এই আগুনগুলো না দিতাম, আমরা যদি পুলিশকে না মারতাম, আমরা যদি রাহাজানি না করতাম, তাহলে তো জুলাইতে তাদের যে বিপ্লব এটা সফল হয় না এবং শেখ হাসিনার সরকার পড়ে না। হাসিবের এই যে স্বীকারোক্তি, এটা নিয়ে আজকে আলোচনাটা করব যে জুলাইটা কত বড় প্রতারণা ছিল। আমি আমার বন্ধুদের বলি যে দেখুন, জুলাই যে একটা বিশুদ্ধ প্রতারণা ছিল, একটা বিশুদ্ধ জঙ্গি উত্থান ছিল, এইটা প্রমাণের জন্য আমাদের কোনো ছোটখাটো মিথ্যা কথা বলার দরকার নাই। আমরা হয়তো এটা করার চেষ্টা করি বা করি না, এই যে চেষ্টা করি, এটা নিয়ে আমি নিজে একটু অনলাইনে তদন্তের মতো করেছিলাম। আপনারা জানেন এই সময়গুলোতে তন্নি নামে একটা মেয়ে, সে একটা লাঠি হাতে, দেখা যাচ্ছে তার চশমার ওই জায়গায় চোখ, গালের এক সাইডে চোখ, এবং লাল রক্ত, সে জবুথবু, এই ছবিটা অনেক বিখ্যাত হয়েছিল। তন্নির এই ছবি আপনারা দেখেছেন, এবং পরবর্তীতে এই তন্নি সহসা ভালো হয়ে গেল, এবং সে গত 2 বছর তার অনেক ছবি ছিল। আবার 2 বছর পরে সে এসে বলছে যে সে জুলাইয়ের এই ক্ষত চিহ্ন বয়ে বেড়াতে পেরে সে খুব গর্বিত। এই ছবিটা দিয়ে, তন্নির এই ছবিটা দিয়ে জান্নাতুল নাইম প্রীতি নামে একটা মেয়ে, সে বোধহয় এখন বিদেশে থাকে, সে পোস্ট করেছে বাংলাদেশের 2 বামপন্থী শিক্ষিকাকে অলমোস্ট অ্যাকিউজড করে যে এই মেয়েটার ঘটনাটা সত্য, কিন্তু ওই গায়েন নামে 2 বোন যারা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বা বুদ্ধিজীবী শ্রেণীর বা বামপন্থী, তারা বলেছে যে এই মেয়ে অভিনয় করেছে। এবং প্রীতি নামে সেই মেয়ে অভিযোগ করছে যে এত সত্য কথাগুলো কিভাবে মিথ্যা করে ফেলে আওয়ামী বয়ান দিয়ে। এই প্রীতি এক বোধহয় বিখ্যাত লালবদরদের, অবশ্য আপনারা যারা ফারহানা ইন্দ্রার ভিডিও শোনেন, ও খুব সুন্দরভাবে এদেরকে একেবারে উপযুক্ত কায়দায় এদেরকে সম্বোধন করে, রেগুলার ইন্দ্রা ভিডিও করে, নিশ্চয় ভিডিওগুলো আপনারা দেখেন, ও খুব জনপ্রিয়। তো ওদেরকে আসলে ওইভাবেই এই প্রীতি টিতি যারা আছে এদেরকে সেইভাবে সম্বোধন করা উচিত। প্রীতি ক্লেম করেছে যে মেয়েটা অভিনয় করে নাই, এবং সে জর্জ অরওয়েলের 1984 উপন্যাসের কোনো একটা চরিত্র উল্লেখ করেছে সেখানে। ও সেই এই উপন্যাস আমি অনেক আগে পড়েছি, আমার ওই বিগ ব্রাদার ছাড়া অন্য চরিত্রগুলোর নাম আমি ভুলে গেছি। তো এই প্রীতি মেয়েটা যখন এইভাবে লিখলো, আমারও মনে হলো যে হতেও পারে প্রীতির যে তন্নির ঘটনাটা তো সত্য হতে পারে, আর সত্য যদি হয় এটা নিয়ে ট্রল না করে যেগুলো সত্য সেগুলো সত্য হিসাবে আমরা করতে পারি। অর্থাৎ জুলাইতে এত বড় প্রতারণা হয়েছে যে এমনকি আবু সাইদ জঙ্গি কি জঙ্গি না এইটার উপর নির্ভর করে না যে জুলাই একটা জঙ্গি উত্থান ছিল, কারণ এগুলো সব এখন পরিষ্কার হয়ে গেছে। সেজন্য আমি বন্ধুদের অনুরোধ করেছি যে আমাদের আসলে কোনো ছোটখাটো জিনিস নিয়ে নিজেরা বানানোর দরকার নেই, সত্যটা প্রকাশিত হোক। এই ব্যাপারে আমি একটা ফেসবুকে পোস্ট দেওয়ার পরে কয়েকশো কমেন্ট এসেছে এবং সবাই প্রমাণ করেছে যে
তন্নির ঘটনাটা পুরোপুরি সাজানো। ওখানে হয়তো আরেকজন কানাডাতেই আছে, একটা কার্লটন ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সে আমার ওইখানে কমেন্ট করেছে যে তার ফেসবুক পোস্টটা পড়ার জন্য। আমি সেটাও পড়লাম। সেখানেও সে প্রমাণ করেছে যে অবশ্য আওয়ামী লীগের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট তাদেরকে গালমন্দ করেছে, গালমন্দ অনেক সময় অবশ্যই প্রাপ্য। সেখানে সেও প্রমাণ করেছে যে তন্নির ঘটনাটা মানে এটা সেখানে যাই ঘটুক তার একটু একটু হয়তো ইনজুরি হতে পারে, বাট পুরো জিনিসটা সাজানো নাটক। এই জুলাইতে যে জামাত শিবির স্বাধীনতা বিরোধী জঙ্গিরা যে প্রতারণা করেছিল, প্রতারণারই অংশ ছিল এই তন্নির ইনজুরি। সেখানে মূল ব্যাপারটা ছিল প্রতারণামূলক। দেখুন, এই যে দেশের ধ্বংসের কাজগুলা যে জঙ্গিরা করলো, হাসিব এটা স্বীকার করলো। এইভাবে তো অনেক মাহফুজ আলম অনেক কিছু স্বীকার করেছে। এবং বিটিভিতে আগুন দেওয়ার পর একটা জঙ্গি বড় করে ফেসবুকে পোস্ট দিয়ে সে দেখিয়ে দিয়েছিল, দাবি করেছিল যে সে নিজে ওই বিটিভিতে আগুনের নেতৃত্ব দিয়েছে। আমি নিজে না, আমার সাথে জুলাই গণ অভ্যুত্থানে যুব দলের, ছাত্র দলের, ছাত্র শিবিরের হাজারো ভাইরা আমরা পরিকল্পনা করছি পুরো ঢাকা শহরের সব থানা পুরাই দিব। আমরা পরিকল্পনা, সমস্যা কি? এটা আমি বিরক্ত, তা আমি তো বলতেছি আমি রামপুরে বিটিভিতে আগুন লাগাইছি, সমস্যা কি? দেখুন, জঙ্গিদের পক্ষ থেকে যারা ফিল্ডে কাজগুলা করলো, যারা ধ্বংসগুলা চালালো, তাদের পক্ষ থেকে সকল প্রকার স্বীকারোক্তি থাকা সত্ত্বেও বাংলাদেশে যারা এই জুলাই জঙ্গি উত্থানের পক্ষে কথা বলে, তারা কিন্তু এটা নিয়ে একটা শব্দ করে না। এই জায়গাটাই হলো আমার আসলে আজকের আলোচনাটা মূল বিষয়টা। দেখেন, যেমন আমি জুলাই জঙ্গিদের পক্ষে যারা কথা বলে তাদের মধ্যে যাকে নিয়ে আমি কথা বলতে চাই, সে নুরুল কবির। দেখেন, সে নিজেকে এতভাবে সত্যভাবে প্রতিষ্ঠিত করতে চায়। ওর কিন্তু এই যে হাসিব যে স্বীকারোক্তি দিল, এই যে এতগুলা অভিনয় হলো, এতগুলা প্রতারণা হলো, এগুলা নিয়ে, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট স্বীকার করলেন যে আমেরিকান ডলার এখানে ঢুকেছে, এই কথাগুলো নিয়ে আমি অন্তত নুরুল কবিরের মুখে বা এই ধরনের যারা আছে তাদের মুখে একটা বাক্য কিন্তু আমরা শুনতে পাই না। আমরা এই যে তৃতীয় মাত্রা জিল্লুরের মুখে কিন্তু এগুলো নিয়ে একটা শব্দ শুনতে পাই না। আর যারা সরকারের অংশ হয়েছে, সেই জাহেদ বা ওই বদমাসটা কি নাম যেন, গোলাম যে ওয়াশিংটন এখন চাকরি করে, এদের মুখে এগুলা নিয়ে কিন্তু একটা শব্দ পাই না। অবশ্যই এদের থেকে আমি আশাও করি না। আমি নুরুল কবির থেকে আশা করি, কারণ হলো যে দেখেন, জুলাই নিয়ে এই যে পাকিস্তানি সেকুলার, আপনারা যদি আমার পাকিস্তানি সেকুলার সংক্রান্ত বর্ণনা না বোঝেন, আমার এই জুলাইয়ের যে আমি এই সিরিজ গুলা করছি, প্রতিটা সিরিজ আপনারা শুনবেন, প্লিজ শুনবেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। শুনুন বা না শুনুন, এটা আমরা করছি, এদের বিচার আমরা করতে পারি বা পোস্টারিটি করবে, কিন্তু আসলে কথাগুলো বলে যাওয়া দরকার। এখন ধরেন, আমি নুরুল কবিরের কথা কেন বারবার বলবো? আসলে দেখেন, ফরহাদ মজার বা সলিম, এরা তো জুলাইয়ে যে বিষ ছিল, বিষটা খেয়েই ফেলেছে। অর্থাৎ এরা আত্মহত্যাই করে ফেলেছে। মানে নিজেরা এত বেশি প্রতারণামূলক কথা বলেছে জঙ্গিদের পক্ষ নিয়ে, তো সলিম আর ফরহাদ তো মরেই গেছে। আর নুরুল খেয়েছে বিষ। তো নুরুল বিষ খেয়ে এখনো ছটপট করছে দেখে ওর কথাটা আমার বারবার চলে আসে। আর সে যেহেতু নিজেকে বুদ্ধিজীবী হিসেবে অবশ্যই অনেক সুন্দর করে কথা বলে, কথা বলার সৌন্দর্য তো সে ইয়েকে ছেড়ে গেছে, এই যে সলিমুল্লাহকে ছেড়ে গেছে বা ফরহাদ মজারকে। তো এদের মুখে দেখবেন একটা বিন্দু কিন্তু এই জিনিসগুলো নিয়ে কোনো কথা নাই। হ্যাঁ, ওরা জুলাইকে সমর্থন করলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু ওরা তো অন্তত এইভাবে বলতে পারে যে সেখানে এই যে এত মৃত্যু হলো, কত মৃত্যু হয়েছে আমরা জানি না, নানান শুনছি। আর এই যে ধ্বংসযজ্ঞ হলো, এখানে তো কিছু কিছু মানুষ, জঙ্গি না বলুক, ওদের মতে বাচ্চারা, তো কিছু কিছু বাচ্চারা তো এগুলা স্বীকার করেছে, সেটা বলুক, বলে তারপরে প্রমাণ করুক যে বাচ্চারা মিথ্যা কথা বলছে, অতি উচ্ছ্বাসে মিথ্যা কথা বা নিজেকে জাহির করার জন্য মিথ্যা কথা বলছে। অন্তত এইভাবেও তো ওরা ঘটনাগুলো বর্ণনা করতে পারে। তাহলে কিন্তু ওরা যেভাবে এই জুলাই জঙ্গি উত্থানের পক্ষ নেয়, সেটার ব্যাপারে ওদের একটা অন্তত বস্তুনিষ্ঠ থাকার প্রয়াসটা আমরা দেখতে পারতাম। দেখবেন, এই প্রয়াসটাও কিন্তু ওদের মাঝে দেখা যায় না। যখন এই প্রয়াসটাও ওদের মাঝে দেখা যায় না, তখনই বুঝতে হবে যে এরা সবাই এক গোয়ালের গরু, এরা সবাই এক রসুনের গোড়া, এবং এরা সবাই এক পক্ষ হলো যারা করেছে ফিল্ডে এই অপকর্মগুলো, যেই উত্থানকালে যে পরিমাণ সন্ত্রাস এরা সৃষ্টি করেছিল, সারা বাংলাদেশ কিন্তু ভয় পেয়ে গিয়েছিল। এই ভয় পেয়েও কিন্তু তারা যাচ্ছিল যে সরকার যেহেতু থামাতে পারছে না, এসপার হয়ে যাক, এরকমও কিন্তু অনেক মানুষের মধ্যে এসেছিল। আর সরকার কেন থামাতে পারছে না? কারণ ওয়াকার বাহিনী ইতিমধ্যে তারা জঙ্গিদের পক্ষে চলে গেছে, ভলকার টুর্কের ধমক খেয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের ধমক খেয়ে। এবং ওয়াকারকে আমি মনে করি যে ব্যক্তিগতভাবে ওয়াকার নিজেও সেই পন্থী। তো যাই হোক, ওয়াকারের এখনো যেহেতু সংশোধিত হওয়ার সুযোগ আছে, ওয়াকারকে এই মুহূর্তে আর আমি কিছু বলছি না। যদি একটা মানুষ সংশোধন হয়ে যায়,
সেটা তো দেশের কিছু উপকার হয় ভবিষ্যতে বলা যাবে। কিন্তু এই যে পাকিস্তান দেখেন দুইটা পন্থা, একটা ধ্বংসযজ্ঞ ঘটালো তারা কারা? তারা হলো 1971 সালে জেনারেল নিয়াজির হাত ধরে যারা আত্মসমর্পণের দলিল সই করেছে তারা, মানে স্পিরিচুয়ালি করেছে, ওইখানে দলিল লেখা ছিল কিন্তু সইটা শুধু নিয়াজি করেছে। আরেক পক্ষ হলো যে পাকিস্তানি সেকুলার এবং নাস্তিক। আর পাকিস্তানি সেকুলার এবং নাস্তিককে যদি তারা স্বপ্নের পাকিস্তান গড়ে তুলতে পারে, দুইজনেরই স্বপ্ন পাকিস্তান, জঙ্গি শ্রেণীর এবং সেকুলার এবং নাস্তিক শ্রেণীর। আবার স্বপ্নের পাকিস্তান হলে কিন্তু জঙ্গি শ্রেণী কিন্তু এই নাস্তিক শ্রেণীর গর্দান কর্তন করবে, তবু তারা এখন ভাই 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 বন্ধু। এই যে একটা দুষ্ট চক্র, নেক্সাস, অর্থাৎ দুইটা শত্রু পক্ষের মধ্যে আপনার বন্ধন, দৃঢ় বন্ধন, যা আমাদেরকে আসলে কোনোভাবেই এদেরকে পরাজিত করার এতদিন সুযোগ দেয় নাই, কারণ আমরা এদেরকে ধরতেই পারি নাই। কিন্তু 2024-এর জঙ্গি উত্থান আমাদেরকে সুযোগ করে দিয়েছে। এবং জুলাইতে এত বেশি প্রতারণা হয়েছে যে সবকিছু এখন দিবালোকের মতো পরিষ্কার। ফলে আমাদের কিন্তু আমাদের মতো করে চিন্তা করতে হবে, আমাদের মতো করে আপনার সিদ্ধান্ত নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি আসছেন ডিসেম্বরে, এবং বাংলাদেশ তো অবশ্যম্ভাবী ভাবে, কারণ ইতিহাসের শত্রু, সভ্যতার শত্রু কখনো একটা রাষ্ট্র বেশি দিন দখল করে রাখতে পারে না। আমাদের এই যে জঙ্গি শ্রেণী এবং পাকিস্তানি সেকুলার নাস্তিক শ্রেণী দুটোই কিন্তু ইতিহাসের শত্রু, সভ্যতার শত্রু। এরা পরাজিত হবে, আমরা বিজয় লাভ করব। কিন্তু আমাদের যে কাজটা হবে, বারবার বলছি যে বাংলাদেশে যেন আর কখনো এই দুটো শ্রেণী আর বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতা করার সুযোগ না পায়, সেই বিষয়টা এবার কিন্তু আমাদেরকে সুনিশ্চিত করতে হবে।